বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইনের 8ম অধ্যায় শান্তিরক্ষা ও সদাচরণ মুচলেকা সম্পর্কিত। শান্তিরক্ষা এবং সদাচরণের মুচলেকা কীরকম পূর্বে একটু আলোচনা করি। আমাদের পুলিশের যেমন প্রতিরোধমূলক ব্যবস্থা আছে 149 থেকে শুরু করে 153 পর্যন্ত। পুলিশ কোনো অপরাধের প্রতিরোধমূলক কার্যক্রম নিতে পারে আগেই, আর এই কোনো অপরাধ সংঘটন হওয়ার পূর্বেই বা হতে চাচ্ছিল বা হওয়ার সম্ভাবনা হচ্ছিল এরকম মুহূর্ত থেকে এই ম্যাজিস্ট্রেট আদালত এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। প্রায় সেমই হয়, ওইটা পুলিশ করে, এটা আদালত করে। 107 থেকে 110 পর্যন্ত যে মুচলেকা শান্তিরক্ষা এবং সদাচরণের মুচলেকা সম্পাদন করে কাগজ কলমে, আর পুলিশ করে কি করে, গ্রেপ্তার করে বা ছত্রভঙ্গ করে। পার্থক্য আছে দুই দলের। তাহলে এখন আসেন 107 দ্বারা, ওই 106 পড়া লাগবে না, 4, 5, 6 পিছান নেবেন না। আমি যেটা বলবো ওইটাই পড়বেন, আর যদি কোনটা আলোচনা করি পূর্বেই বলে নেবেন যে ওটা আপনার পড়া লাগবে না। অন্যান্য ক্ষেত্রে শান্তিরক্ষার মুচলেকা। তাহলে এই শান্তিরক্ষার মুচলেকা আজিজ স্যারদের বলতেছিলাম, আমি আজিজ স্যারের উপর প্রেশার করি, দেখে নেবো, খবর আছে, তোমার ফসল কাটি ফেলা দেবো, তোমার গলা কাটি ফেলবো, চুল কাটি, এরকম বিভিন্ন অঙ্গভঙ্গির কথা। উনি যখন বিতর সন্তুষ্ট হওয়ার পরে উনি আদালতে যাবে, আদালতে যারা একটা অভিযোগ দায়ের করবে, আপনারা জানেন নালিশ করবে। নালিশ করলে এইটা তখন 107 দ্বারা নালিশ করা হয়, তখন আদালত আবার আমাকে তলব করবে, ঠিক আছে। এবার এই থানাতেও হয়, থানাতেও জিডি করা হয়। জিডি করে যখন তদন্ত পাওয়া যায়, নন এফআইআর দাখিল করে। দাখিল করার পরে এর বিরুদ্ধে তখন হয়, আদালত আমাকে তলব করবে যে আপনি আজিজ সাহেবের সাথে কেন এহেন আচরণ করেন। আমি বলছি যে আমি করি নাই। আদালতে যখন চলে গেছে, দেখুন কয় না 107 দ্বারা করে আসলাম, আদালতে করলে নালিশ, পুলিশের কাছে করলে অভিযোগ বা জিডি করে আসছেন, তখন এটা তদন্ত করে প্রতিবেদন দেয় যে আসলে এই রিজাল্টের এহেন কার্যক্রম সঠিক হয় নাই, আজিজের পক্ষে সাক্ষী আছে, ভোটারও আছে, ভালো লোক আছে। তখন আমার বিরুদ্ধে আদালত আমাকে তলব করলো যে আপনি আসেন সমন্বয়ের মাধ্যমে, যে আপনি আসেন, কেন আজিজের সাথে এরকম করেন। আমি বললাম যে আমি এই কাজটা করি নাই, বা আমি নত স্বীকার হলাম না। আদালত পরবর্তী তারিখ ফেলাবে। এরপরে উকিল বা প্রথম 2-1 তারিখ, বাংলা করে বলতেছে আর কি, 2-1 তারিখে যাওয়ার পরে উকিল বোঝাবে, দেখেন আপনারও জ্ঞান খুলবে যে কারণ কি, আমি সামান্য একটা কথা বলছি, এর জন্য আবার 3-4 বার কোর্ট আবার সামনের তারিখ আসা লাগতে পারে, তাহলে কি করলে এর সমাধান। তখন আমাকে বোঝাইছে, রিজাউল আপনি যদি নত স্বীকার করেন, বলবেন কি আমি আর আজিজের সাথে কোনোদিন কথা এরকম জাতীয় কথা বলবো না, আমি এই কত দিনের জন্য, 1 বছরের জন্য মুচলেকা সম্পাদন করব। এই 1 বছর সময়কালের, 1 বছরই তো মনে দিয়েছে, 1 বছরের সময়কালের মধ্যে আমি ওর সাথে কোনো টক্কার দেওয়া, দেখা করা, কথা বলা, হুমকি দুমকি কোনো কিছুই করবো না। এই মর্মে যখন আমি ব্যাটারি লো হয়ে গেছে, দুঃখিত, আমি তো 33% নিয়ে শুরু করছিলাম, 9% আছে, বন্ধ হলে মনে করবেন ক্লাস শেষ, তাও মুচলেকা শেষ করি। তাহলে এই যে আপনি কি মনে করলেন, সমস্যা না, এরকম সমস্যা হতেই পারে। আমি চার্জ দিবার দিই নেই যে 33% আছে, আর লাগবে না। এখন এই যে আপনার এই যে আমার যে ডাকে আমি আদালতে উপস্থিত হলাম, আমি 3 বার বুঝে ফেলালাম যে টাকা পয়সা না ঢেলে আমি আসলে আজিজের অত কিছুই করতে পারবো না, ফাও ঠিক আছে, আমি মুচলেকা সম্পাদন করি, 1 বছরের ভিতরে আমি কোনো কিছু করবো না। আদালত আমাকে বললো, বললাম ঠিক আছে, আমি এই জাতীয় কার্যক্রম করি নাই, তাও স্বীকার করলাম করেছিলাম, আর করবো না। 1 বছরের ভিতর তো এই আজিজের সামনেই যাব না, ওর এলাকায় যাব না। এই যে তাহলে নিরাপত্তা, তাহলে আজিজ এই যে মুচলেকার সম্পাদন হয়ে গেল, আমার দ্বারা আজিজের আর কোনো ক্ষতি, আজিজ স্যার নিরাপদ হয়ে গেল, ঠিক আছে। আর যদি এখানে কোনো ঝামেলা করে ফেলাই, তাহলে বুঝতেছেন ও কথা আর এখন কব না, কারণ চার্জ শেষের দিক, ঠিক আছে, তখন আমার জন্য বড় বিপদ। এখন আসেন শান্তিরক্ষার সদাচরণের মুচলেকা রাষ্ট্রদ্রোহমূলক বিষয়। এখানে 108 রাষ্ট্রদ্রোহমূলক বিষয়। এখানে রাষ্ট্রদ্রোহমূলক আপনারা জানেন দণ্ডবিধি আইন 121 থেকে শুরু করে 130 রাষ্ট্রদ্রোহ বিরোধ সংক্রান্ত বিষয়ে কথা বলা আছে। 153 ক শ্রেণী সময়ের মধ্যে বেআইনি সমাবেশের ভিতর শ্রেণী সময়ের মধ্যে উস্কানি দেওয়া, ঠিক আছে, দাঙ্গা সৃষ্টি করা, এই সম্পর্কে কথা বলা আছে। কোনো বিচার সম্পর্কিত কোনো বিষয় যা দণ্ডবিধি অনুসারে অপরাধজনক বা ভীতি প্রদর্শন বা মানহানিকর পর্যায়ে পড়ে, এই বিষয়ে যখন আপনি বক্তব্য দেবেন, তখন আদালত তলব করবে, আদালত জানতে পারবে এবং আদালত তলব করবে আপনি রাষ্ট্রবিরোধী বিষয় এরকম কার্যক্রম কেন করেন।
112তে চাপাবো। তখন আপনি বলবেন না আমি তো এরকম বলি নাই, হ্যান ত্যান কিছুই না, আমার জানাই নাই। তখন আদালত বলবে ঠিক আছে, জানা থাকার দরকার নাই, আপনার নামে এরকম রিপোর্ট আসছে, সংবাদ আসছে, আপনি 1 বছরের জন্য মুস্তেকা সম্পাদন করে যান। আপনার দ্বারা আপনার কথা, বর্ণ, লিখন, চিত্র দ্বারা যেন এই রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ এবং রাষ্ট্রের বিরুদ্ধে প্রচার প্রচারণা এবং বিচারক আদালত সম্পর্কে কোনো মানহানিকর ভীতিজনক প্রশ্ন করবেন না। এ যদি করেন খবর আছে, আমি মুস্তেকা সম্পাদন করে দিয়ে আসলাম, 1 বছরের জন্য নিরাপদ। এরপর আসেন ভবঘুরে সন্দেহজনক ব্যক্তি। তারপরে কি ভবঘুরের সন্দেহজনক ব্যক্তি বা অভ্যাসগত অপরাধী। এই ভবঘুরে বা সন্দেহজনক অভ্যাসগত পরে আছে। এই ভবঘুরে হবে সন্দেহজনক ব্যক্তি। আমি এলাকায় ভবঘুরে বেড়াই, কি করি কি খাই, আমার নিয়ে মানুষজন সমাজে টেনশন করে, তারপর সন্দেহ করে এত টাকা পয়সাই বা আয় করে কেমনে, এত খরচই করে কেমনে, কিভাবে ওর চলে সংসার ধর্ম, আছে না? ভবঘুরের সন্দেহজনক ব্যক্তি, আয়ের উৎস নাই, অপরাধ করি ভাব, এরকম যখন সম্ভাবনা থাকে, আদালত যখন জানতে পারে তখন আদালত তলব করে আপনি আসেন, কেন আপনার এহেন আচরণ, এই আচরণ আপনি কি কর্ম করে খান, কি বা আপনার চলাফেরা, কেনই বা ওখানে থাকেন। মানে এখানে আমি বাংলা করে বলতেছি, খুব পরিভাষা বলতেছি না, বোঝার জন্য চার্জ শেষ সংক্ষেপ করব। তাহলে এই কথাগুলো যখন আপনার সাথে শেয়ার করলো, তখন আমি বলবো কি না মহামান্য আদালত আমি এ কাজ করি নাই। 1 বার বা 2 বার বলেন এবং ঠিক আছে করেন নাই, তাহলে আপনি মুসলেকা সম্পাদন করে দেন 1 বছরের মধ্যে। 1 বছরের জন্য মুসলেকা সম্পাদন করেন, আপনি আর ভবঘুরে থাকবেন না, সন্দেহজনকভাবে চলাফেরা করবেন না, কাজকর্ম করে খাবেন। ঠিক আছে, আমি সম্পাদন করে দিয়ে আসলাম, আমি নিরাপদ। কয় বছরের জন্য? 1 বছরের জন্য। এরপর আসেন 110 অভ্যাসগত অপরাধী সদাচরণের মুসলেকা। তাহলে অভ্যাসগত অপরাধীর সদাচরণের মুসলেকা কেমন? অভ্যাসগত অপরাধ, আমার অপরাধগুলো খেয়াল করেন। আমি হলো দস্যু, গৃহভঙ্গকারী, জালিয়াতি করে বেড়াই, ঠিক আছে, চোরাই মাল কিনা বেচা করি বা গ্রহণ করি, চোরদের রক্ষা করি, আশ্রয় দিয়ে থাকি, চোরাই মাল হস্তান্তর করি বা গ্রহণ করি, অভ্যাসগতভাবে মানুষকে অপহরণ করি, ফুসলাইয়া নিয়ে যাই, বলপূর্বক সম্পত্তি আদায় করি। তারপর আছে দণ্ডবিধায়। এরপরে আসেন সমাজের কোনো বিপজ্জনক কাজ করি, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করতে পারি। তাহলে আমি অভ্যাসগতভাবে যে অপরাধগুলো করলাম, এই অপরাধের কারণে আমার জামিনদার সহ, জামিনদার ব্যতীত না, এই পূর্বের দ্বারা কিন্তু সব জামিনদার ব্যতীত, জামিনদার সহ, এটা কিন্তু এই 106 থেকে 10 পর্যন্ত এটা খুব শক্তিশালী দ্বারা, এখানে জামিনদার বাধ্যতামূলক। এই যে আমার এহেন কার্যক্রম, এই কার্যক্রম জামিনদার সহ লিখে দিতে হবে 3 বছরের মধ্যে, যেন আমি আর এই চুরি চামারি, তারপরে দস্যুতা, গৃহভঙ্গকারী, বলপূর্বক সম্পত্তি আদায় এবং অভ্যাসগত মানুষকে ফুসলায় নিয়ে যাওয়া, অভ্যাসগতভাবে মানুষকে অপহরণ করা, এই কাজগুলো না করি। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে এইখানে এখন আসেন সংজ্ঞায় চলে যাই। সংজ্ঞা বা টিকা। সংজ্ঞা বা টিকা কিভাবে লিখবেন? সংজ্ঞা যদি আসে শান্তি রক্ষার মুসলেকা, তাহলে রাখবেন 107 শান্তি রক্ষার মুসলেকা বা অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা। টিকা বা অন্য কিছু আসলে 107 ব্যবহার করবেন, 6 ব্যবহার করার দরকার নাই। এবং পিআরবি আছে, পিআরবি যেদিন পড়াবো ওদিন বলবো। এখন আসেন 108, 9, 10। 108, 9, 10 হলো সদাচরণের মুসলেকা। এই সদাচরণের মুসলেকা আপনি লিখবেন যদি কোনো রাষ্ট্রদ্রোহ, ভবঘুরে অভ্যাসগত অপরাধী, তারপরে কি সন্দেহজনকভাবে চুরি চামারি ডাকাতি করে, এরকম যখন জানতে পারে আদালত, এর নিকট থেকে যে মুসলেকা সম্পাদন করা হয় জামিনদার সহ বা জামিনদার ব্যতীত, 1 বছর বা 3 বছরের মধ্যে যে পত্র সম্পাদন করে আদালত, তাকেই সদাচরণের মুসলেকা বলে। আর শান্তি রক্ষার মুসলেকা কিরকম? আমি যে আজিজ স্যারের হুমকি ধুমকি দিলাম, ঠিক আছে, আমি যে আজিজ স্যারের হুমকি ধুমকি দিলাম, এই কাজ যেন না করি, আদালত এই মর্মে আমার নিকট থেকে যে পত্র ইস্যু করিল এবং আমি যে মুসলেখা সম্পাদন করলাম, এটাই হচ্ছে শান্তি রক্ষার সদাচরণের মুসলেখা। তাহলে মুসলেখা 2 প্রকার, শান্তি রক্ষার মুসলেখা, সদাচরণের মুসলেখা। চার্জ এখনো 7% আছে, আমি 24 পর্যন্ত যাবো, বুঝছেন? এখন আসেন 112 ধারা। 112 ধারায় কি বলছে, এটা আপনারা পড়বেন না, পড়ার দরকার নেই, আমি বলি খালি শোনেন, তাহলে ওই সামনের পড়াটা সহজ হবে। এই যে আপনারা এত সময় আমি আপনাদের সাথে আলোচনা করলাম 107, 108, 109, 110,
এখন 110 কেন পড়ব? খেয়াল করেন, আমি বই পড়ি, তারপর আপনারা পড়ে, এরপর আমি ব্যাখ্যা করতেছি। যখন কোনো ম্যাজিস্ট্রেট 112, যখন কোনো ম্যাজিস্ট্রেট 107, 108, 109 এবং 110 ধারা অনুসারে কার্য করিতে গিয়া কোনো ব্যক্তিকে ওই সমস্ত ধারার অধীনে কারণ দর্শানোর নির্দেশ দিয়া প্রয়োজন মনে করেন, কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। কি কারণ? ওই যে ওই ধারার যে কার্যক্রম, আপনি যে শান্তি ভঙ্গের জন্য আজিজ স্যারের হুমকি দিয়েছিলাম, আপনি যে রাষ্ট্রদ্রোহমূলক কার্যক্রম করছেন, আপনি ভবগৃহের সন্দেহজনক ব্যক্তি, আপনি 110 অভ্যাসগত অপরাধী, এই বিষয়ে আপনার কারণ দর্শানোর করছে, কারণ দর্শাচ্ছে কেন রিজল এই কার্যক্রম করছিলেন, আমি আমার দিয়ে বলছিলাম। এরপরে প্রাপ্ত খবরের সারাংশ, আপনার নিকট একটা পত্র যাবে, ওই পত্রের উপর আপনি কি ধরনের কার্যক্রম করছেন ওই 4টে কথার যে কোনো একটা কথা লেখা থাকবে। আপনি যে অপরাধটা করছেন বা যে কার্যক্রম করতে গেছেন, 107, 108, 109, 10 যে কোনো একটা করছেন, সেইটার সারাংশ, মানে আমরা যে সূচি পড়ি ওই সূচিটুক লেখা থাকবে শর্ট করে। সম্পাদিত মুসলেকার অর্থের পরিমাণ, এই যে আপনি কি পরিমাণ অর্থের মুসলেকা দিয়ে এর থেকে পরিত্রাণ পাবেন, এই শান্তিরক্ষা এবং সদাচরণের কি পরিমাণ অর্থের মুসলেকা দেবেন। এই মুসলেকা কিন্তু অর্থ মানে আপনার টাকা গুনে দেওয়া লাগে না। আপনি যদি মুসলেকার একটা অর্থের পরিমাণ দেবে, 10,000 হোক, 5,000 হোক, 500 হোক, ওর উপর আপনি স্বাক্ষর করবেন না, ঠিক আছে আমি যদি এই অপরাধ করি তাহলে এই 5-10 হাজার টাকা আপনার জরিমানা দেওয়া লাগবে কিন্তু, ঠিক আছে। এরকম অর্থের পরিমাণ নির্ধারণ থাকবে। বলবৎ থাকাকালীন মেয়াদকাল, আপনারা 100 শান্তিরক্ষার সদস্যের মুসলেকা 107 থেকে 110, 107-এ 1 বছরের জন্য, 108-এ 1 বছরের জন্য, 109-এ 1 বছরের জন্য, 110 3 বছরের জন্য। 107 জামিনদার সহ বা জামিনদার ব্যতীত, 108 জামিনদার সহ বা জামিনদার ব্যতীত, 109 জামিনদার সহ বা জামিনদার ব্যতীত, 110 জামিনদার সহ। জামিনদার সহ 3 বছরের জন্য যে আপনি মুসলেকা সম্পাদন করবেন, এইটার কথা বলা হয়েছে, ঠিক আছে। এইগুলো যখন আপনি পাই টু পাই জানবেন, শান্তিরক্ষা এবং সদাচরণের মুসলেকা নিজে নিজেই সুন্দর করে লিখতে পারবেন, ঠিক আছে। এই প্রশ্ন আপনাদের আমি দেব, শান্তিরক্ষা এবং সদাচরণের মুসলেকা সুন্দর করে 112 কিন্তু আপনারা পড়বেন না, আমি আর কি বললাম। তারপরে বলবৎ থাকিবার মেয়াদ, তারপরে জামিনদারের সংখ্যা প্রভৃতি শ্রেণী উল্লেখ করে। জামিনদারের সংখ্যা কতজন জামিনদার লাগবে, এই যে আমার কাজ হলো কি, আমি প্রথমে 107-এ আজিজ স্যারের হুমকি দিছিলাম, 107-এ আজিজ স্যারের হুমকি, 108-এ রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, 109 ভবগৃহের সন্দেহজনক, 110 অভ্যাসগত অপরাধ। এইটা যখন আদালত আমাকে নোটিশ তলব করছিল, কীরকম যে আপনি এহেন কার্যক্রম কেন করেন। এখন আরও ভালো করে বলি, খেয়াল করেন, আমরা যদি ছুটিতে থাকি বা ডিউটিতে থাকি, ডিউটি যদি গাফলতি হয়, আমাদের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় মামলা রুজু হয়। কিন্তু তার আগে কিন্তু কি করে, আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি ডিউটিতে কেন ছিলেন না, কেন ছুটির থেকে আপনার দেরি হইল, বলে না 3 দিনের মধ্যে কারণ দর্শান, 7 দিনের মধ্যে কারণ দর্শান, তখন আমি আপনি কিন্তু কারণ দর্শাই, ঠিক কিনা, দর্শাই কিনা। তারপরে সন্তোষজনক না হলে, যদি সন্তোষজনক হয়, তারপর ঠিক আছে মুসলেকা সম্পাদন করা জীবনে আর কোনোদিন শুনি নে, ডিউটিতে আপনি দেরি করে আইছেন, ছুটিতে আপনি আর অতিবাস করছেন, এইরকম যেমন বলে, ঠিক এইখানে এরকম। আমি যে আজিজ স্যারের হুমকি দুমকি দিছি, আমাকে ডাকিনি এরকম বলছিল, কেন আপনি এরকম হুমকি দুমকি দিচ্ছেন, কি সমস্যা আপনার, ঠিক আছে। আমি আমারটা ব্যাখ্যা দিলে হয়তো সন্তোষজনক হয় না, আর এরকম ব্যাখ্যা ছিল, ওগুলো জানা লাগবে না, ওইটুকুই জানেন। তাহলে আমি এটা দিছি, আদালত সন্তুষ্ট হয় নাই, তারপর আমাকে মেনে নেওয়া লাগছে, ঠিক আছে আমি আজিজ স্যারের সাথে আর কোনো এহেন আচরণ করবো না। আমি জামিনদার সহ বা জামিনদার ব্যতীত এই মুসলেকা সম্পাদন করছিলাম। শান্তিরক্ষার 107, 108, 109, 110 রাষ্ট্রদ্রোহ, ভবগৃহ বা অভ্যাসগত। আদালত আবারও তলব করছে যে আপনি যে লেখালেখি করেন, আদালত সম্পর্কে মন্তব্য করেন, তারপরে রাষ্ট্র সম্পর্কে মন্তব্য করেন, কারণটা কি। আমি বললাম না, আমি তো বলি নাই। না, আপনি বলছেন এহেন কার্যক্রম করবেন কি করবেন না, কারণ দর্শান। আমি যখন কারণ দর্শাইছি, এরপর আবার বলছে ঠিক আছে, কারণ যখন দর্শাচ্ছেন বলেন 1 বছরের ভিতর জামিনদার সহ বা জামিনদার ব্যতীত আর যেন আপনি রাষ্ট্রবিরোধী কোনো কিছু না করেন, শর্টে বলতেছে আরো। এরপর 108 ভবগৃহে বা সন্দেহজনক ব্যক্তি, ঠিক আছে আমি কর্ম করে খাবন, কে বলছে আমি ভবগৃহে, আমি নিয়মিত ট্রাক চালাই, নিয়মিত ইটভাটায় কাজ করি, আমার ওরা ভুলভাল বলছে, ঠিক আছে ওরা ভুলভাল বলছে, সমস্যা নাই, ভবিষ্যতে যেন আর না শুনি। এবং জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুসলেকা সম্পাদন করলাম 1 বছরের জন্য। এরপর আসেন 110 অভ্যাসগত অপরাধী। এই অপরাধী কি,
এর জন্য ওই একই কাজ 112 ধারা নিয়ে এসে তলব করছিল। আমি ওইটা অসন্তুষ্ট হয়েছি বা বলছে আমি আর এ কাজ করবো না। তখন জামিনদার সহ 110 হলো জামিনদার সহ আমি সদাচরণ হয় ভালো হয় চলবো, এই সমাজে এরকম একটা মুসলেখা সম্পাদন করে দিয়ে আসবো, এই হলো আমার কাজ। 124 ক 6 বিনা পরোয়ানায়, 124 6 বিনা পরোয়ানায়, 124 6 হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। কেন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন? এই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন, এই যে 106 থেকে শুরু করে আমরা 126 পর্যন্ত পড়ব, এর ভিতরে 124 বিভিন্ন সময় আমাদের বিভিন্ন শর্ত আরোপ করছিল। আমরা যখন এই শর্ত ভায়োলেট করছি, এই 125 বলছে বিভিন্ন শর্তের কথা, 1 2 3 4 5 এর কোনো একটা শর্ত যখন আমি আপনি ভায়োলেট করছি বা আমরা শর্ত মানি নাই, তখন পুলিশ অফিসার আমাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। তাহলে আমার অপরাধ কি? এই শর্ত মানি নাই। আমার অপরাধ কি? এই শর্ত মানি নাই। চার্জ অফ শেষ পুরো দেবেন। আসসালামু আলাইকুম।